আমার এত শত কিন্তু মধ্য দিয়ে শেষ হয় বর্ষার কৃতজ্ঞতা জানানোর ধাপ রিদ খানকে। বর্ষা বারবার রিদ খানকে কৃতজ্ঞতাপূর্ণ বাণী শুনিয়ে যাচ্ছে আর কান্না করেই চলেছে। সেই কখন থেকে কোনো থামাথামির নামই নেই। বর্ষার এই কাণ্ডে আমি প্রথম প্রথম অবাক হলেও এখন বেশ বিরক্ত লাগছে আমার। আশ্চর্য, এত ধন্যবাদ জানানোর কি আছে? মানলাম রিদ খান বর্ষার সাথে খারাপ কিছু করেনি, তাই বলে এত ধন্যবাদ জানাতে হবে এই গুন্ডা মহাশয়কে? একে তো গুন্ডামি করে বেড়ায়, তার উপর আবার এইসব গুন্ডা মহাশয়কে বালতি ভরে ভরে ধন্যবাদ জানায়। কই, আজ পর্যন্ত তো আমাকে একটা বারের জন্যও তো ধন্যবাদ দেয়নি বর্ষা কোনো কাজে। তাহলে একে এত ধন্যবাদ দেওয়ার কি আছে আজব? আমি বর্ষার এমন কর্মকাণ্ড আর সহ্য করতে না পেরে খানিকটা রেগে গিয়ে কর্কশ গলায় উচ্চ স্বরে বলে উঠি, হয়েছে তোর বর্ষা? নাকি আরো বাকি আছে তোর এই লোকটাকে ধন্যবাদ জানানো? হ্যাঁ, যদি থেকে থাকে তাহলে বলে দে, আমরা চলে যাচ্ছি এখান থেকে, কারণ আমাদের আর সহ্য হচ্ছে না তোর এই ড্রামা। আমার এমন কর্কশ গলায় কথাগুলো শুনে চমকে উঠে বর্ষা, সাথে সাথে পেছন ফিরে আমার দিকে তাকায়। কান্না সিক্ত চোখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ বর্ষার এমন অসহায় দৃষ্টিতে দেখে কেমন যেন মনের ভেতর একটা অপরাধবোধ সৃষ্টি হয়। একটা মুহূর্তের জন্য মনে হয় বর্ষা যা করছে হয়তো ঠিক করছে, আমাদেরকে রিদ খানকে সত্যি কৃতজ্ঞতা জানানো দরকার, কিন্তু কেন তা তো জানি না। বর্ষা আমার দিকে অসহায় ফেস করে চোখের জল ছেড়ে দিয়ে কাতর কণ্ঠে আস্তে করে বলে ওঠে, তৃপ্তি। বর্ষার ডাকে মুহূর্তেই কেঁপে উঠি আমি। বর্ষা কি বোঝাতে চাইছে আমাকে তা বুঝতে না পেরে চুপ করে থাকি তার দিকে তাকিয়ে থেকে। বর্ষা আমাকে ওর দিকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে উঠে দাঁড়িয়ে আমার দিকে এগোতে এগোতে বলে ওঠে, তৃপ্তি, তুই জানিস না আমাদের বর্ষাকে বাকি কথাগুলো বলতে না দিয়ে পেছন থেকে রিদ খান গম্ভীর মুখে বলল, মিস বর্ষা, আপনাদের খাবার নিচে টেবিলে দেওয়া হয়েছে, তাই কথা না বাড়িয়ে নিচে খেতে যাবেন আপনি ওদের নিয়ে। আর আপনাকে যতটুকু বলা হয়েছে ততটুকুই করবেন আশা করি। এর বেশি কিছু করা বা বলা দুটোর জন্যই কতটা ভুক্তভোগী হতে হবে নিজেদের, সেটার ধারণা নিশ্চয়ই আপনার আছে। রিদ খানের এমন কথা শুনে মুহূর্তেই থেমে যায় বর্ষা। কিছুক্ষণ চুপ হয়ে থেকে আমার দিকে অসহায় ফেস করে তাকিয়ে থেকে কাউকে কিছু না বলে চুপচাপ বের হয়ে যায় রুম থেকে। বর্ষাকে বের হতে দেখে কেউ বর্ষার পেছন পেছন দৌড়ে যায় সেই দিকে। আর আমি বর্ষার এমন কাণ্ড দেখে আবারও একধাপ অবাক হই। বর্ষা রিদ খানের প্রতিটা কথা কতটা মনোযোগ সহকারে মানতে শুরু করে দিয়েছে। আর বর্ষা আমায় বারবার কিছু বলতে চাইলো, কিন্তু এই রিদ খানের জন্য বরাবরই তা করতে পারছে না। কিন্তু রিদ খানের ডাবল মিনিং এর কথায় বর্ষা থেমে যায়, আমায় কিছুই বলে না। বর্ষা ওকে একে বাইরে যেতে দেখি আমি তেলে বেগুনে জ্বলে উঠে রিদ খানকে উদ্দেশ্য করে বলে উঠি, আপনি কি করেছেন বর্ষার সাথে এই বদ্ধ রুমের ভেতর টানা 2 ঘন্টা যাবত? হ্যাঁ, যার জন্য মেয়ে কেমন পাগল টাইপ হয়ে গেছে। সেই কখন থেকে উল্টাপাল্টা কথা কর্মকাণ্ড করেই চলেছে, থামাথামি নেই কোনো। আর বর্ষা আপনাকে ওর শত্রু না ভেবে বন্ধু কেন ভাবছে বলুন? আমার এমন কথায় রিদ খান আমার দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে থেকে অলসতা ছেড়ে বলে ওঠে, অবশ্যই বলতে বাধ্য নই। ওনার এই কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো ছিল আমার জন্য, কারণ এমনিতেই আমি রাগে জ্বলে পড়ে যাচ্ছিলাম, আর এখন ওনার এই কথাটা যেন মুহূর্তেই আমার রাগটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি সেই রাগের রেশ ধরে গজগজ করতে করতে ওনাকে আবারও বলে উঠি, অবশ্যই আপনি বলতে বাধ্য আমার কাছে। আপনাকে বলতে হবে আপনি বর্ষার সাথে বন্ধ রুমে কি করেছিলেন এতক্ষণ যাবত। কেন থাকতে পারবো না? কেন জলে কারোর সাথে থাকলে? ওনার কথার মানে বুঝতে না পেরে কনফিউজ হয়ে বলে উঠি, মানে? কথাগুলো বলেই উনি একদমই আমার কাছে চলে আসে। আমার চোখ মুখের দিকে নিজের দৃষ্টি স্থির রেখে আস্তে করে বলে ওঠে, মানে আমাকে অন্য মেয়ের সাথে দেখলে তোমার জলে নাকি সেটা বলো। এতক্ষণ ওনার কথার মানে বুঝতে পেরে আমি সাথে সাথে নাক মুখ ছিটকে বলে উঠি, ছি, কখনো না। আমার নাক মুখ ছিটকাতে দেখে রিদ খান সাথে সাথেই আমার কোমর চেপে ধরে নিজের সাথে বেঁধে নিয়ে বলে ওঠে, ছি, কিন্তু আমার তো অন্য কিছু মনে হচ্ছে তোমাকে নিয়ে। আর তুমি যাই বলো, বদ্ধ দরজার ভেতরে বর্ষার সাথে না করা কাজটা কিন্তু আমি ঠিকই করতাম তোমার সাথে, যদি তুমি প্রাপ্তবয়স্ক হতে। তো তুমি যদি প্রাপ্তবয়স্ক হতে তাহলে কাহিনীটাই তো অন্য হতো তোমার। আর বদ্ধ দরজার ভেতর তুমি থাকতে বর্ষার জায়গায় আমার সাথে, আর আমি সে সব অসম্পূর্ণ কাজগুলো করতাম তোমার সাথে।
যা এখন অবধি করা হয়নি আমার। ক্লাসরুমে বসে আছি আমি। এই মুহূর্তে আমি ক্লাসরুমে ক্লাস করার জন্য বসে থাকলেও কোনোভাবেই ক্লাসে মনোযোগী হতে পারছি না আমি। তার জন্য অবশ্য যথেষ্ট কারণও আছে মনোযোগ হতে না পারার। কারণ কাল যখন আমি বর্ষা কেয়া আশ্রমে আসি আসিফের সাথে আশ্রমে আসি রিদ খানের পাঠানো গাড়ি দিয়ে, তখন থেকেই আশ্রমের লোকজন আমাদের নিয়ে নানান সব বাজে ইঙ্গিতের উপাধি প্রদান করছে লাগাতার। প্রথম প্রথম সেটা ইশারা ইঙ্গিতে প্রকাশ করলেও আজ সকাল থেকে সবাই প্রকাশ্যেই আমাদের কথা শোনাচ্ছে রিদ খানকে নিয়ে। কিন্তু রিদ খানকে নিয়ে আমাদের এসব বাজে কথায় না বর্ষা কিছু বলছে, না অন্য কেউ কোনো প্রতিবাদ করছে। প্রথম প্রথম সবার এসব কর্মকাণ্ড আমি আর কেয়া ঘোর প্রতিবাদ জানালেও উল্টো বর্ষাই আমাদের থামিয়ে দেয় একান্তভাবে কিছু বলতে না দিয়ে। তাই আর কারো কোনো কথা কানে না দিয়ে, না শোনার ভান করে চুপচাপ কিছুই না বলে এড়িয়ে চলার চেষ্টা করি আমরা তিনজন। আর তার জন্যেই এখন সবাই আমাদের মুখে মুখে বলে বেড়াচ্ছে সরাসরি। সেই জন্যেই আমি এই মুহূর্তে ক্লাস করতে পারছি না। আমি ও কেয়া চারপাশে সবার গুঞ্জনে, সবার এত সব কথাগুলো আর সহ্য করতে না পেরে ক্লাস না করে স্যারকে বলে নিজের রুমে চলে আসি আমি। রুমে ঢুকতেই দেখতে পাই বর্ষাকে কিছু একটা কাগজ নিয়ে মনোযোগ সহকারে কিছু করার চেষ্টা করছে। আমি রুমে ঢুকতেই দরজার উচ্চ শব্দে বর্ষা তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে হাতে থাকা কাগজটা লুকিয়ে ফেলে পেছনে। বিষয়টা আমি লক্ষ্য করেও তেমন একটা গুরুত্ব দিইনি এই বিষয়ে, কারণ রাগ তখন আমার মাথা চেপে বসেছিল। অন্য কিছুই আর চোখে পড়েনি আমার কোনো রকম। আর চোখের সামনে বর্ষাকে দেখা যেন রাগটা আর ধরে রাখতে না পেরে রাগে গজগজ করতে করতে দ্রুত সামনে দাঁড়িয়ে পড়ে কোমরে 2 হাত দিয়ে নাক মুখ লাল করে বলে উঠি, তোর কি মনে হয় না বর্ষা তুই বেশি বেশি করছিস? আমার কথার মানে বর্ষা বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলে ওঠে। কোনটা বেশি বেশি করছি আমি? বর্ষাকে ভ্রু কুঁচকাতে দেখে আমি রাগে দাঁতে দাঁত চেপে ধরে বলে উঠি, তুই কি আমার কথাগুলো বুঝতে পারছিস না, নাকি বুঝেও না বোঝার ভান ধরে আছিস? হ্যাঁ, কাল থেকে তুই কি শুরু করেছিস? তোর মতো মেয়ে রিদ খানকে সাপোর্ট করছে, তাও আমার বিরুদ্ধে। এটা কি এখন আমায় মানতে হবে বর্ষা? না মানার কি আছে? যেটা স্বাভাবিক সেটাই তোকে মেনে নিতে হবে, তাই না? মানে তুই কি এখন রিদ খানের হয়ে কথা বলবি? আমি কেয়া তোর কাছে কিচ্ছু না, রিদ খানই সব তোর কাছে। প্লিজ তৃপ্তি, বড় হওয়ার চেষ্টা কর। অকারণে কোনো কথা বলা ঠিক না। কারণ আমাদের চারপাশের দুনিয়াটা এতটা সহজ নয় যতটা তুই ভাবছিস। হয়তো তোর চিন্তা ভাবনার বাহিরে কঠিন এই দুনিয়াটা। তাই আমাকে আমার মতো থাকতে দে, আর তুই তোর মতো কাজ করে যা। আর শোন, বেশি দূরে যাস না। বর্ষার ডাবল মিনিং কথার মানে বুঝতে না পেরে রাগে কান্না চলে আসে আমার। এই স্বার্থপর দুনিয়াতে একমাত্র বর্ষা আর কেয়া ছিল আমার আপন বলতে। এখন বর্ষা ওই রিদ খানের জন্য আমার সাথে বেইমানি করলো, আর শুধু বাকি আছে কেয়া। আমার জীবনে এখন আর কেয়া ছাড়া অন্য কেউ নেই, একা আমি। কথাগুলো ভেবেই 2 হাতে চোখের জল মুছতে মুছতে রুম থেকে বের হয়ে আশ্রমের মাঠের এক কোণায় দোলনায় পা ঝুলিয়ে বসে পড়ি কান্না করতে করতে। আর রিদ খানকে দোষ দিতে থাকি আমি। আমার এমন কান্নার মধ্য দিয়ে কেউ একজন আমার পাশে বসে পড়ে আস্তে করে। আমি কেয়া ভেবে তেমন একটা মনোযোগ দিইনি, কান্না করতেই থাকি। আমার কান্নার মধ্য দিয়ে হঠাৎ করে আমার পাশে বসে থাকা ব্যক্তিটি বলে ওঠে, উফ, তোমার এই কান্নাটা আমার এত কিউট লাগে যে ইচ্ছে করে আর 2টো থাপ্পড় দিয়ে সারাদিন কান্নায় বসিয়ে রাখি তোমাকে। তোমার এই কান্নায় কিন্তু আমি মরেছি। পাশ থেকে এমন সব কথা কানে আসতেই চমকে উঠলাম আমি। ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকাতেই চোখে পড়লো রিদ খানকে। ওনাকে এই মুহূর্তে আমার পাশে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেও কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে চুপটি করে বসে থাকি জায়গায়। কারণ ওনাকে কিছু বললেও কারো যায় আসবে না, উল্টো আমিই বিপদে পড়বো। আর এখন তো বর্ষাও ওনার দলে আছে, আমার সাথে আর কেউ নেই। তাই চুপচাপ বসে থাকি সামনের দিকে তাকিয়ে। আমায় চুপচাপ বসে থাকতে দেখে উনি আবারও বলে ওঠে, কি পিচ্ছি ম্যাডাম, মন খারাপ নাকি? না। তাই আপনাকে দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। তা পিচ্ছি ম্যাডামের মন খারাপ কেন শুনি? আপনার জন্য। উনি একটা ভ্রু উঁচু করে বলে, আমার জন্য? আপনার জন্যই তো। তা আমি তার মন খারাপের কারণ কি করে হলাম? ওনার কথা আমি বলে উঠি, আপনি বর্ষার সাথে এত কিসের কথা বলেন যার জন্য ও আপনাকে এতটা পছন্দ করে? ওই আপনি তো কখনো আমার সাথে ঠিক করে কথা বলেন না,
সবসময় রাগ দেখিয়ে চলেন আপনি। আমার এমন কথা হৃদ খান খুশি মনে বলে ওঠে। বর্ষার সাথে আমার কিছুই নাই, যা আছে সব তোমার সাথে। আর বাকি রইল আমার রাগটা, সেটা কিন্তু আমরা বেশিরভাগ আপন জনদেরই দেখিয়ে থাকি, তাই না? আমি ওনার কথায় ঘাড় ঘুরিয়ে তাকাই ওনার দিকে, ওনার চোখে চোখ রেখে প্রশ্ন করে বলি, তার মানে আমি আপনার আপনজন? আমার দৃষ্টিতে উনি নিজের দৃষ্টি স্থির রেখে বলে ওঠে, হুম, আমার আপনজন, আমার পিচ্ছি ম্যাডাম। ওনার চোখের দিকে তাকিয়ে বলে উঠি, আর বর্ষা? আমার এমন প্রশ্নে হৃদ খান আমার গালে এক হাত রেখে গালে স্লাইড করতে করতে বলে ওঠে, তোমাকে দিয়ে আমার বাকি সব সম্পর্ক স্থাপন করা। আমার লাইফে তুমি ছাড়া আর দুটো পার্সন আছে যারা আমার কাছে ইম্পর্টেন্ট, আর বাকি সব অপশনাল পার্সন আমার কাছে। ওনার এমন কথার মুহূর্তেই আমার মাথায় বেশ কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্ষণে ক্ষণে। তার মধ্যে প্রথম প্রশ্নটা হলো, আমি ছাড়া বাকি পার্সনগুলো কারা? ওনার কি বউ আছে নাকি মা বাবার কথা বলছে উনি? আর দ্বিতীয়টা হলো, আমি ওনার জন্য এতটা ইম্পর্টেন্ট কেন? তৃতীয় হলো, বর্ষা কি তাহলে ওনার ইম্পর্টেন্ট না? আমার এমন ঘুরপাকের মধ্যেই হালকা কপাল কুঁচকে ওনাকে প্রশ্ন করে বলি, দুটো পার্সনকে আপনার মা বাবা বুঝি? আমার এমন কথায় মুহূর্তেই উনি আমার গাল থেকে হাতটা ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসে সোজা সাপটা উত্তরে বলে ওঠে, আমার মা বাবা কেউ নেই, তারা আমার 4 বছর বয়সে মারা যায় একটা কার অ্যাক্সিডেন্টে। তাদের কথা আমার কিছুই মনে নেই। এখন তাদের নিয়ে আমার কোনো রকম ভাবান্তর নেই, কারণ যাদের আমি ঠিক করে দেখিনি তাদের নিয়ে আমার কোনো রকম দুঃখ নাই। তাই তাদের ছাড়াও আমার লাইফে দুটো মানুষ আছে যাদের জন্য আমি অনেক ইম্পর্টেন্ট। ওনার মা বাবা নেই কথাটা শুনেই মনের মধ্যে কেমন একটা মায়া কাজ করলো মুহূর্তেই ওনার জন্যে। উনি যে আমার মতো এতিম, এটা কখনোই ওনাকে দেখে বোঝা যায় না। হয়তো উনি কাউকে বুঝতেই দেয় না, সবসময় নিজেকে সবার সামনে নিজের শক্তভাবেই প্রকাশ করে। তাই হয়তো আজ পর্যন্ত ওনার একাকিত্বটা কেউ বুঝতে পারে না, এমনকি আমিও না। আমি বুঝি যাদের মা বাবা থাকে না তারা নিজেদের কতটা অসহায় মনে করে এই দুনিয়াতে। আমি সম্পূর্ণ বিষয়টা এক মনে ভেবে নিয়ে তাকাই ওনার দিকে মায়াময় দৃষ্টিতে। ওনার দিকে তাকিয়ে থেকে কাতর কণ্ঠে বলে উঠি, আপনি কি খুব বেশি মিস করেন আপনার মা বাবাকে আমার মতো? কথার প্রেক্ষিতে উনি সাথে সাথে সোজাসাপটা উত্তরে বলে ওঠে, না, আমি তাদের মিস করি না কখনোই। তাদের মিস করার মতো কখনো কোনো কারণই খুঁজে পাইনি, কারণ তাদের জায়গায় আমার জীবনে অন্য কেউ দখল করে নিয়েছে অনেক আগে থেকে। আর আমি তাদেরকে নিয়েই হ্যাপি, তাই অন্য কাউকে নতুন করে প্রয়োজন হয় না। ওনার কথায় কৌতূহলী হয়ে বলে উঠি, কে আছে আপনার জীবনে? আপনার বউ বাচ্চা? আমার এমন কথায় ঘাড় ঘুরিয়ে বাঁকা হয়ে তাকায় আমার দিকে, পরে আমার কথায় উত্তরে হালকা বিরক্তি নিয়ে বলে ওঠে, বউ আর বাচ্চা? নিজের বউই বাচ্চা হয়ে বসে আছে, বউ যে হবে কোন কালে তারই ঠিক নেই, আবার নতুন বাচ্চা। ওনার এমন কথায় এবার কপাল কুঁচকে এলো আমার। ওনার এলোমেলো কথার উত্তরে এবার আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। তাই ওনার থেকে সম্পূর্ণ বিষয়টা জানার জন্য আবারও কৌতূহলী হয়ে বলে উঠি, বলুন না কে? আমাকে কৌতূহলী চোখে ওনার দিকে তাকিয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আস্তে করে বলে ওঠে, আছে কেউ? কথাটা বলেই সাথে সাথে উঠে দাঁড়িয়ে আমায় কোলে তুলে নিয়ে সোজা সামনের দিকে হাঁটতে থাকে গাড়ির উদ্দেশ্যে। ওনার হঠাৎ এমন কাণ্ডে চমকে উঠি আমি। তাল সামলাতে না পেরে সাথে সাথে নিজের 2 হাতে ওনার গলা জড়িয়ে ধরি। সম্পূর্ণ বিষয়টা কি হয়েছে বুঝতে পেরে সাথে সাথে হাত পা ছুটতে থাকি ওনার থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই ছুটতে পারছিলাম না আমি। আমি যতই ওনার থেকে ছুটতে চাই উনি ততই আমায় আরো শক্ত করে চেপে ধরে নিজের সাথে। আমি একটা সময় ক্লান্ত হয়ে চুপচাপ বসে থাকি ওনার কোলে। উনি আমায় কোলে করে গাড়িতে সামনের সিটে বসিয়ে দিয়ে আমার পাশের সিটে বসে পড়ে কার ড্রাইভিং করার জন্য চুপচাপ। গাড়িতে বসে আমি প্রথম প্রথম ওনাকে বেশ বিরক্ত করলেও উনি সারাটা পথ চুপ করেছিলেন। কিছুক্ষণ কার ড্রাইভিং করার পর হৃদ খানের গাড়িটি এসে থামে বিশাল একটা বাড়ির সামনে। গেটের সামনে গাড়িটা আসতেই দুটো দারোয়ান সালাম দিয়ে গেটটা খুলে দেয় দ্রুত। হৃদ খানের গাড়িটা বিশাল বাগান ধরে একটা মহলের সামনে এসে থামে। আমি গাড়িটির ভেতর থেকেই বাড়িটার বাইরের দৃশ্য দেখে হাঁ হয়ে তাকিয়ে থাকি। বাড়ির চারপাশের পরিবেশটা দেখে বোঝা যাচ্ছে কোনো রাজা তার শখের বশেই এই মহলটি তৈরি করেছে বিলাসবহুল জীবন যাপন করার জন্যে। আমি সম্পূর্ণ মহলটি হাঁ করে তাকিয়ে ঘুরে ঘুরে দেখছি গাড়ি থেকে নেমে জায়গায় দাঁড়িয়ে থেকে। আমার এমন করার মধ্য দিয়েই হৃদ খান আমায়
আমার হাত ধরে টেনে নিয়ে ভেতরে প্রবেশ করে বিশাল ড্রয়িং রুমে সোফায় বসিয়ে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার দু হাত চেপে ধরে বিনিময়ে সুরে বলে, লাইফে ফার্স্ট কোনো মেয়েকে আমার পার্সোনাল বাংলোতে নিয়ে এসেছি, আর সেটাও তুমি। আর সেই সাথে কোনো মেয়েকে যদি ছুঁয়ে থাকি সেটাও তুমি। তোমাকে এখানে নিয়ে আসার দুটি কারণ। কিছুটা থেমে আবারও বলে, প্রথম হলো, আমি চাই তুমি আমাকে ফিল করো, অ্যান্ড সেকেন্ড, তুমি শুধু আমাকেই ফিল করো, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছায় হোক। ওনার কথার মানে বুঝতে না পেরে হালকা কপাল কুঁচকে বলে উঠি, মানে? দেখো, মানেটা খুব সহজ। যা আমার চাই তা আমার চাই, সেটা নিয়ে আমি কখনোই কম্প্রোমাইজ করি না। এমনকি আমার চাওয়ার জন্য যদি আমারই আপনজন কেউ আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে তাকেও আমি আমার সামনে থেকে সরিয়ে দিতে দ্বিধাবোধ করব না, সে যেই হোক না কেন। তুমিটা আমি চাই, যে কোনো কিছুর মূল্যেই। ওনার কথায় আমি মুহূর্তেই হালকা ভড়কে গিয়ে বলে উঠি, আপনি না কেমন যেন, কখনো বুঝতে পারি না আমি আপনাকে। আমি কি চাই সেটা আমিতে সীমাবদ্ধ। সময়টা আমি ঠিক করি, আর সবাই আমার ঠিক করার সময় চলে। তাই আমাকে আপাতত তোমার না বুঝলেও চলবে। তুমি শুধু আমাকে ফিল করো, সেটাই তোমার প্রধান কাজ। আর তার জন্য আমিই তো আছি। আর তার শুরুটা আজকে থেকেই করা যাক। কথাগুলো বলে উনি আমায় কিছু বলতে না দিয়ে হাত ধরে টেনে ওনার বেডরুমে নিয়ে যায়। ওনার রুমের ভেতরে চারপাশ শুধু ওনারই বিভিন্ন রকমের ছবি ঝুলিয়ে রাখা ছিল। সব কটা ছবিই ছিল অ্যাটিটিউডের সাথে তোলা। ওনার কোনো ছবি হাস্যোজ্জ্বল ছিল না, কেমন একটা গোমড়ো মুখে ভাব ছিল তার সবগুলো ছবিতে। তবে গোমড়ো মুখে ছবি হলে কি বান্দাটার মধ্যে হ্যাপি ভাব আছে বলতেই হবে। মারাত্মক সৌন্দর্যের অধিকারী পুরুষ সে, আমার দেখা প্রথম পুরুষ যাকে দেখে ফিদা হওয়ার মতো। মাঝে মধ্যে ইচ্ছে তো করে এই বান্দার কপালে একটা নজর টিকা দিয়ে দিই, যেন আমারই নজরটা না লাগে তার। উফ, কি যে সুন্দর! ভাষায় কিভাবে প্রকাশ করি? ওনার মধ্যে সবচাইতে সুন্দর যেটা তা হলো ওনার পাগল করা চোখ দুটো। উফ, সেই সুন্দর। আর হাসিটা তো তার চেয়েও কাতিল করা, জান নেয়ার মতো। আমার প্রথম দিনই ওনাকে বেশ পছন্দ হয়, কিন্তু ওনার রাগ আর গুন্ডামির কারণে উনি আমার অপছন্দের তালিকায় চলে যায়। পরে যখন আমাদের তুলে নেওয়া হয় আর বর্ষার সাথে বন্ধ দরজার ভেতর থেকেও বর্ষাকে কিছুই করেনি, তখন থেকে আবারও আমার সেই পছন্দের তালিকায় চলে আসে হৃদ খান। আর আজকেও ওনাকে আমার বেশ ভালো লাগছে, বিশেষ করে যখন ওনার মুখ থেকে শুনি যে আমি ওনার আপনজন। তখন থেকেই যেন ওনার প্রতি ভালো লাগাটা স্থায়ী হচ্ছে আমার মনে। তাই আমি ওনার সেই ভালো লাগার সাথে চলছি এখনো পর্যন্ত। ওনার প্রতিটা ছবি আমি হাঁ হয়ে ঘুরে ঘুরে দেখছি আর হালকা হাতে স্পর্শ করছি। ওনার প্রতিটা ছবি আমার অনেকটাই ভালো লাগছে ওনাকে। আমি যে ওনাকে এমন করে ছুঁয়ে ছুঁয়ে দেখছি, আমার এটা মনেই নেই যে উনি আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার সাথে খুব কাছে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমার কাণ্ডগুলো দেখছে। আমার এমন করার মধ্য দিয়ে উনি কিছুটা এগিয়ে এসে আমার পেছনে থেকে দেয়ালে দু হাত দিয়ে কিছুটা ঝুঁকে এসে পেছন থেকে কানের কাছে আস্তে করে কাতর কণ্ঠে বলে, ছবি থেকেই আছে। তুমি চাইলে আমাকে সামনে থেকেই ফিল করতে পারো। তোমার হালকা স্পর্শে আমি কিন্তু প্রস্তুতি আছি। ওনার এমন হঠাৎ কাণ্ডে ভড়কে যাই আমি। ওনার হঠাৎ এমন কাণ্ডের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। উনি আমার পেছন থেকে দেয়ালে দু হাত রেখে ঝুঁকে আসায় ওনার নিঃশ্বাস পড়ছিল আমার ঘাড়ের উপর, যেন আমি বারবার কেঁপে কেঁপে উঠছিলাম। আর আমি এতক্ষণ যাবৎ কি করছিলাম ওনার ছবির সাথে সেটা বুঝতে না পেরে লজ্জায় সিটিয়ে যাচ্ছিলাম আমি মুহূর্তেই। কি করব কিছু বুঝতে না পেরে মাথা নিচু করে আস্তে করে সামনের দিকে ঘুরে দাঁড়াই আমি। আমাকে লজ্জা পেতে দেখে উনি মুহূর্তেই বাঁকা হেসে আরো কিছুটা ঝুঁকে এসে আমার মুখ বরাবর হয়ে বলে, তোমাকে লজ্জা পেলে না বউ বউ লাগে। আর কোনো মেয়ে নাকি কোনো ছেলের সামনে এইভাবে লজ্জা পেতে থাকলে সেই মেয়ে নাকি সেই ছেলেকে নিয়ে কিছু ফিল করে, মানে প্রেমে পড়া টাইপ। তোমার ক্ষেত্রেও কি তাই? ওনার এমন সব কথায় তুমুল গতিতে লজ্জা পাওয়ার ভাবনাটা যেন আরো বেশি বেড়ে যায় আমার। লজ্জায় সিটিয়ে যাওয়া অবস্থায় নিচু মাথা আর নিচু করে ফেলি আমি আরো। উনি আমায় এমন করতে দেখে মুহূর্তেই আমার ছেড়ে দিয়ে উচ্চ শব্দে হেসে ওঠে আমার দিকে তাকিয়ে থেকে। আমি ওনার খিলখিল করা শব্দের হাসির শব্দ কানে আসতেই দ্রুত তাকাই ওনার দিকে।
ওনাকে মুক্তভাবে হাসতে দেখে সবটা ভুলে গিয়ে হাঁ হয়ে তাকিয়ে থাকি। কারণ আমি ওনাকে কখনোই এভাবে হাসতে দেখিনি। ওনার হাসিটা যেন ভুবন ভোলানো, মুহূর্তেই আমি সব কিছু ভুলে যাই। উনি খিলখিল করে হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে কিছুটা চুপ করে যায় হঠাৎ। পরে আমার দিকে এগিয়ে এসে আমার দু গাল আঁকড়ে ধরে ওনার দুই হাতে পরে আমার কপালে নিজের ঠোঁট চেপে ধরে রাখে কিছুক্ষণ। হালকা কিছু সময় পর আমায় ছেড়ে দিয়ে আমার কপালে কপাল ঠেকিয়ে খুশি মনে বলে ওঠে, তুমি আমার জন্য সুখ বয়ে আনো, আমার সুখের ঠিকানা তুমি। তোমাকে আমি সব কিছু থেকে আঁকড়ে রাখবো, তুমি এটা চাই আমার। কথাগুলো বলে কিছুক্ষণ চুপ থেকে আবারও আমার কপালে আলতো চুমু খেয়ে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়, অন্য একটা রুমে নিয়ে যায় আমায়। সেখানে গিয়ে আমাকে দুজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় যারা ওনার আপনজন হয়। মানে ওনার দাদা দাদি, দাদা আরাফ খান, দাদি হেনা খান। ওনার বাবা মা মারা যাওয়ার পর ওনারা কিভাবে রিদ খানকে বড় করেন সেই সবটাই আমাকে বলেন। সাথে এটাও বলেন ওনার কোনো বউ বাচ্চা নেই। আমি ওনার সব কথাগুলো মনোযোগ সহকারে শুনছিলাম চুপ করে। আমার আজ ওনাকে বিরক্ত বোধ লাগছে না, বরং একরকম ভালো লাগছে ওনার সম্পর্কে সবটা জেনে। সেদিন আমি সারাদিন ওনার সাথেই ছিলাম। রাতে 10টার দিকে উনি আমায় আশ্রমে নিয়ে আসে। রাতে খাবারটাও আমরা একসাথেই খাই। উনি আমাকে এত রাতে আশ্রমে নিয়ে আসেন সবার সামনে দিয়ে, এতে করে কেউ কিছু বলেনি আমাদের, না ফাদার না মাদার আর না অন্য কেউ। এমনকি বর্ষাও একটাবারের জন্য জিজ্ঞেস করেনি যে আমি সারাদিন রিদ খানের সাথে কি করেছিলাম বা কেন গিয়েছিলাম ওনার সাথে। সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো ফাদার এটা নিয়ে রিদ খানের সাথে মানে উনি আমার রিদ খানের সাথে দেখে আরো বেশি খুশি হয়েছিল। যেমনটা ফাদারই চাইছিল যে আমি যেন রিদ খানের সাথেই থাকি, এমন কিছু একটা। ওই দিন বর্ষা আমায় কিছু না জিজ্ঞেস না করলেও কেয়া এবং আশ্রমের বাকি সদস্যদের থেকে ছাড় পাইনি আমি। কেয়া আমাকে একের পর এক প্রশ্ন করেই গেছে যে সারাদিন রিদ খানের সাথে কোথায় ছিলাম, কেন ছিলাম, কি করেছি ইত্যাদি, এসব আরো অনেক কিছু। আর আশ্রমের সদস্যরা আমাকে ওই দিনের পর থেকে আরো বেশি কথা শোনাতে শুরু করে রিদ খানকে জড়িয়ে। রিদ খানকে নিয়ে আমার শুরুতে সমস্যা থাকলেও ওই দিনের পর থেকে কোনো রকম কোনো সমস্যা হয়নি। এখন কেউ কোনো কথা বললেও আমার কিচ্ছু যায় আসে না, উল্টো ভালোই লাগে ওনাকে নিয়ে কিছু বললে। 16 বছর বয়সে বাচ্চা প্রেম বলতে পারেন, যার সবকিছুতেই ভালো লাগতো। আমারও ভালো লাগতো সবকিছুতে, উঠতে বসতে শুধু ওনাকেই সবকিছুতে খুঁজে বেড়াতাম আমি। আর উনিও আমায় রোজ রোজ নিয়ে যেত ওনার সাথে, বেশ গল্প করতো আমার সাথে, বেশ সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতাম ওনার সাথে। এটা যেন আমার রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছিল। একদিন যদি উনি একটু দেরি করে আসতো তাহলে আমি গাল ফুলিয়ে বসে থাকতাম, ওনার সাথে বেশ রাগ করতাম। উনিও আদরের সাথেই আমার রাগ ভাঙাতো। সবকিছুই ভালোই চলছিল আমাদের মধ্যে। এভাবেই টানা 6টা মাস চলে যায় আমাদের জীবনের। এই 6টা মাস খুবই সুন্দর ছিল আমাদের জীবনের। মানুষ বলে না সুখের দিনগুলো খুবই দ্রুত পড়িয়ে যায়, আমাদের সাথেও ঠিক তাই হয়েছিল। বিশেষ করে আমার কেয়ার আর বর্ষার জীবনের কাল হয়ে এসেছিল 7 নম্বর মাসটি। আর এই 7 মাসটাই ছিল রিদ খান ও কেয়া বর্ষার সাথে থাকা শেষ দিনগুলো আমার। রোজকার মতো আজও অপেক্ষার প্রহর গুনছি আমি ওনার। কবে আসবে উনি আর কবে যাব আমি ওনার সাথে ঘুরতে। ওনার জন্য রোজ রোজ অপেক্ষা করাটাও আমার এক প্রকার পাগলামো ছিল। আর সেই পাগলামোটা বারবার করতেও ভীষণ ভালো লাগতো আমার। আজও তার ব্যতিক্রম হয়নি, ঠিক আগের মতো করেই স্বাভাবিক অবস্থায় বসে আছি আমি। তবু অন্য দিনের তুলনায় আজ একটু বেশি সেজেগুজে বসে আছি। আজ মন একটু ভালো, বেশ ফুরফুরে মেজাজ আমার, তাই একটু বেশিই সাজা আর কি, ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। আনন্দের সাথে পা ঝুলিয়ে বসে আছি নিজের রুমে বিছানার উপর, ঠোঁট উল্টে বারবার দরজা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছি কখন আসবে। অন্যদিনের তুলনায় আজ একটু বেশি দেরি হয়ে গেছে, কিন্তু মহাশয় এখনো আসার নাম নেই। গাল ফুলিয়ে জেদ ধরে বসে থাকি, অপেক্ষা করতে থাকি ওনার জন্যে। আর মনে মনে শপথ করলাম আজ আমাকে নিতে আসলে একটু বেশি বকে দিব ওনাকে আমি। কেউ একটা মেয়েকে কি এতটা অপেক্ষা করায় নাকি? মনে মনে ভাবনাটা ঠিক করে নিয়ে আজও আবারও দরজার দিকে তাকিয়ে থাকি আমি ওনার অপেক্ষার প্রহর গুনে। আমি গাল ফুলিয়ে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকার পর রাগে বিছানার উপর থেকে নেমে গিয়ে হনহনিয়ে হেঁটে বের হয়ে যাই নিজের রুম থেকে। রাগে গজগজ করতে করতে আশ্রমের বাগানের দিকে এগিয়ে যেতেই হঠাৎ করে চোখে পড়ল রিদ খানের 3টি কালো গাড়ি, যেগুলো
আশ্রমের গেটের একপাশে সারিবদ্ধভাবে দাঁড় করানো, আর সেই গাড়িগুলোর সামনে দুটো বডিগার্ডও দাঁড়িয়ে আছে স্ট্রং হয়ে। ওনার গাড়ি আশ্রমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো আমার। ওনার গাড়িগুলো যদি এখানেই থেকে থাকে তাহলে উনিও নিশ্চয়ই আশ্রমের মধ্যেই আছে। উনি এই মুহূর্তে আশ্রমে আছে কথাটা ভাবতেই আমি খুশিতে লাফিয়ে উঠি, সাথে সাথেই খুশি মনে গাড়িগুলোর দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে যাই হঠাৎ করে, কারণ এটা ভেবে যে উনি যদি আশ্রমেই থাকে এখন, তাহলে আমার সাথে এখন অবধি দেখা কেন করেনি? তাহলে কি উনি আজ আমার সাথে আমার জন্য আসছেনি আশ্রমে, নাকি অন্য কারোর জন্য এসেছে আশ্রমে আজ? হয়তো ফাদার ডেকেছে ওনাকে, এমনটাই হবে। এই কথাটা ভেবে সাথে সাথে মনটা খারাপ হয়ে যায় আমার, যে উনি আজ আমার জন্য আসেনি আশ্রমে। আমি মন খারাপ ভাবটা নিয়ে ধীর পায়ে হেঁটে যেতে থাকি নিজের রুমের দিকে। রুমে ঢোকার আগে হঠাৎ মনে হলো যে ওনাকে এক নজর লুকিয়ে দেখে আসি কি করছে ফাদারের সাথে। আজ যেতে পারিনি তো কি হয়েছে, দেখতে তো পারবো ওনাকে, একটা নজর দেখে তো আসবো। এই কথাগুলো ভেবেই আমি মনস্থির করলাম ফাদারের পার্সোনাল অফিস রুমের দরজায় উকি মেরে ওনাকে দেখব। যেই ভাবা সেই কাজ। আমি খুশিতে গদগদ হয়ে হাজির হই ফাদারের পার্সোনাল অফিস রুমের সামনে। আমি রুমের সামনে হাজির হতেই শোনা যায় বেশ কিছু মানুষের কথা বলার শব্দ, হয়তো তারা কিছু একটা নিয়ে বেশ ঝামেলা করছে। আমি সেই ঝামেলায় মন না দিয়ে কিছুটা এগিয়ে এসে দরজার পর্দা ভেতর থেকে উকি মারতেই চোখে পড়লো ওনাকে সহ আর বেশ কিছু মানুষজনকে। এখানে রিদ খান ছাড়াও জিসান শেখ এবং তার বাবা মির্জা শেখ উপস্থিত রয়েছেন রিদ খানের সামনে। ফাদারের সাথে মাদারও একপাশে বসা। আসিফ সহ ওনার 4 জন বডিগার্ড ওনার পেছনে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। 10 সদস্যের বিশিষ্ট ওই মিটিং এর কিছুই বুঝতে পারিনি আমি কিছু, কিন্তু এই মুহূর্তে জিসান শেখ ওনার সামনে দেখে মুহূর্তে চমকে উঠলাম আমি। জিসান শেখ ও তার বাবা মির্জা শেখের সাথে ওনার বা ফাদার অথবা মাদারের কি সম্পর্ক হতে পারে, কথাটা ভেবেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই আমি সেই দিকে। আমার এমন দৃষ্টির মধ্য দিয়ে মির্জা শেখ বিনিময় সুরে বলে ওঠে ওনাকে উদ্দেশ্য করে, মিস্টার খান, আপনি চাইলে আমরা আপনার সাথে একটা সাময়িক চুক্তি করতে পারি, যেমনটা আপনার চাহিদা অনুযায়ী হবে। মির্জা শেখের কথা কপাল কুঁচকে এলো আমার। কি এমন চুক্তি করতে চায় ওনার সাথে এই লোকটা? বাকিটা জানার জন্য গভীর মনোযোগ নিয়ে সেই দিকে তাকিয়ে থাকি। মির্জা শেখের কথায় রিদ খান স্ট্রং হয়ে বসে একটা বল ঘোরাতে ঘোরাতে বলে ওঠে, মিস্টার শেখ, আপনার বা আপনার ছেলের কারোর সাথ নাই রিদ খানের সাথে সাময়িক চুক্তি করার। আর রিদ খানের যা পছন্দ তার উপর কারো হাত দেওয়া তো দূরে থাক, সেদিকে কারো নজরটাও পছন্দ নয়। আপনার ছেলে আমার পছন্দ করা জিনিসে নখ দিয়েছে, তার নজর সেখানে, সেটাই ওর প্রথম ভুল। আর ওর দ্বিতীয় ভুলটা হলো আমারই পছন্দ করা জিনিসে হাত বাড়াতে চাইছে। আর তার জন্য আপনিও আসছেন ওকালতি করতে। আপনাদের বাপ ছেলের মনে হয় পাওয়ার ওর জানের ভয় নাই, তাই না মিস্টার শেখ? ওনার এমন কথায় কিছুই বুঝতে পারিনি আমি মুহূর্তেই। মির্জা শেখ ঘেমে জবে হয়ে যায়। হাত ঢুকিয়ে পকেট থেকে রুমাল বের করে কপালের বিন্দু ঘাম মুছে নিয়ে ওনার দিকে তাকায় ভয়ার্ত দৃষ্টিতে। মির্জা শেখ কিছু বলতে যাবে তার আগে জিসান শেখ রাগান্বিত ফেস করে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, আমি ওনাকে ভয় পাই না মিস্টার রিদ খান, আপনার যা খুশি করতে পারেন। আপনি আমাকে হুমকি বার্তা শোনালেও আমি চুপ করে বসে থাকবো না। এতে যদি আপনি আমার বাবার ক্ষমতা চলেও যায় তো যাক, তবু আমার ওকেই চাই। আমার লাগবেই প্রীতিকে, আমি ওকে বিয়ে করতে চাই। আপনি শুধু শারীরিক চাহিদার জন্য ফাদার থেকে কিনে নিয়েছেন প্রীতিকে, আর তার জন্য 6 মাস ধরে ব্যবহার করছেন ওকে। এখন আর কি চাই আপনার? আপনি ওকে ছেড়ে দেন, এবার আমি ওকে নিই। জিসান শেখ বাকি কথাগুলো শেষ করার আগেই রিদ খান উঠে দাঁড়িয়ে সাথে সাথেই পাশে থাকা বন্দুকটা নিয়ে জিসান শেখের মুখের ভেতর ঢুকিয়ে চেপে ধরে শক্ত করে। রিদ খানের চোখ দুটো রক্ত লাল হয়ে টকবগিয়ে ওঠে রাগে। উনি রাগে রিরি করতে করতে জিসান শেখকে দেয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, তোর কি মনে হয় একটা পাগল বসে রয়েছে তোর সামনে? এত সোজা সব কিছু? হ্যাঁ, আমার পার্সোনাল লাইফে কি করবো সেটার কৈফিয়তকে রিদ খান তোকে দিবে? জানে ভয় নাই তোর? হ্যাঁ, এখন এইখানে মেরে তোকে তোর বাবার সাথে তারপর বাপ বেটা মিলে ওপার গিয়া করিস। রিদ খান, হ্যাঁ শালা, তোর কি মনে হয় আমি ওকে ব্যবহারের জন্য রেখেছি? হারামের বাচ্চা, নিজের জিনিসে কারোর নজর পছন্দ না। হ্যাঁ, আর আসছিস আমার জিনিস ছিনায় নিতে। এবার জানটা হারা, দেখ কেমন লাগে। আর হ্যাঁ, আমি প্রীতিকে কিনে নিয়েছি এই আশ্রম থেকে, আর
হারামির বাচ্চা, তোরা তো নারী পাচার করেই থাকে সে আশ্রম থেকে, তাহলে আবার আমার সাথে টক্কর নিস কিভাবে? হুম? Watch out! Watch out! Mark the location. Watch out! Team is in the lead. Marked a location. Marked a location. Marked a location.